আচ্ছা, আজকের লেকচার শুরু করছি। আজকে আমরা কোষ রসায়নের 5 নম্বর ক্লাস শুরু করব। আজকের লেকচারের আলোচ্য টপিকস গুলো হলো আমিষের কাজ, লিপিডের বৈশিষ্ট্য, কাজ, প্রকারভেদ। আমরা আমিষের কাজে যাই। 1 নম্বর, জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, যেমন কোলাজেন। কোলাজেন নামক প্রোটিন জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। কোষে প্রোটিন সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে এবং প্রয়োজনে শক্তি উৎপাদন করে। বিভিন্ন অঙ্গাণু এবং কোষঝিল্লি গঠনে সাহায্য করে। এনজাইম হিসেবে জীবদেহের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসেবে দেহের প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে এবং দেহকে রোগমুক্ত রাখে, যেমন ইমিউনোগ্লোবিউলিন। জীবদেহের প্রয়োজনীয় হরমোন উৎপন্ন করে, যেমন ইনসুলিন। হিস্টোন প্রোটিন নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডকে কার্যকর করে। কিছু প্রোটিন বিষাক্ত হওয়ায় অনেক জীব তা খেয়ে মারা যায়, যেমন সাপের বিষের প্রোটিন। হিমোগ্লোবিন প্রোটিন প্রাণীদেহে সমস্ত কোষে অক্সিজেন সঞ্চালন করে। আমরা জানি হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে এবং অক্সিজেনকে কোষের বিভিন্ন জায়গায় সঞ্চালন করে। মানবদেহে পেপটাইড থেকে উৎপাদিত প্রোটিন ডিফেন্সিভ অ্যান্টিবডি হিসেবে কাজ করে, পিগমেন্ট হিসেবে কাজ করে, যেমন রডোপ্সিন। এই প্রোটিনটা আমাদের চোখে আছে। ইন্টারফেরন একটি কোষীয় প্রোটিন। এটি ভাইরাস আক্রমণে স্বতঃস্ফূর্ত দেহে তৈরি হয়, স্বতঃস্ফূর্তভাবে দেহে তৈরি হয়। তাহলে ইন্টারফেরন এটা ভাইরাস প্রতিরোধী একটা প্রোটিন। 1 গ্রাম প্রোটিন জারিত হয়ে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে। জীবদেহে প্রোটিনের ভূমিকা। প্রথম ভূমিকা হলো এনজাইমের ভূমিকা। সকল এনজাইম আসলে প্রোটিন। এনজাইম জৈব অনুঘটক হিসেবে প্রাণরাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি করে, যা জীবের জন্য অত্যন্ত প্রয়োজন। ক্ষয়পূরণ ও বৃদ্ধিতে বিভিন্ন জৈবনিক কার্যকলাপ এর জন্য দেহের যে ক্ষয়ক্ষতি হয় তা পূরণ করার জন্য প্রোটিনের প্রয়োজন হয়। গাঠনিক ভূমিকা। তন্তুজ প্রোটিন বিভিন্ন অঙ্গের আবরণী তৈরি, বিভিন্ন টিস্যুর মধ্যে সংযোগ স্থাপনকারী হিসেবে কাজ করে। পরিবহনে কোষের ভেতরে বিভিন্ন অণুর পরিবহন, আয়ন স্থানান্তর প্রভৃতি প্রোটিনের মাধ্যমে ঘটে। এছাড়া হিমোগ্লোবিন নামক প্রোটিন প্রাণীদেহের সকল কোষে অক্সিজেন সরবরাহ করে। জীবের বৃদ্ধি ও বিকাশ হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিশেষ কয়েকটি হরমোন, যেমন ইনসুলিন, সোমাটোট্রপিক হরমোন, লিপিট্রপিন হরমোন ইত্যাদি। এই হরমোনগুলো প্রোটিন দ্বারা গঠিত। বিষক্রিয়া ও আত্মরক্ষা। বিভিন্ন প্রক্রিয়ায় প্রোটিন থেকে বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়। এসব পদার্থ জীবের আত্মরক্ষার জন্য সহায়ক, যেমন সাপের বিষ বা ভেনম, যা সাপের আত্মরক্ষায় ব্যবহৃত হয়। ভাইরাস ক্যান্সার প্রতিরোধে। বিভিন্ন ধরনের ক্যান্সারের কারণ হিসেবে ভাইরাস চিহ্নিত হয়েছে, যেমন ইন্টারফেরন নামক বিশেষ প্রোটিন ভাইরাস প্রতিরোধক হিসেবে ব্লাড ক্যান্সার নিরাময়ে ব্যবহৃত হয়। অ্যান্টিবায়োটিক তৈরিতে। অ্যান্টিবায়োটিক নানা ধরনের রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। বিপাকীয় বিক্রিয়ায় জীবদেহে, বিশেষ করে অণুজীবে এসব অ্যান্টিবায়োটিক উৎপন্ন হয়। ইমিউনিটি। রোগ জীবাণু ধ্বংস ও নিয়ন্ত্রণের জন্য পোষক দেহে যে অ্যান্টিবডি তৈরি হয় তাও প্রোটিন দ্বারা গঠিত। ব্যথানাশক হিসেবে মস্তিষ্কে উৎপন্ন এন্ডোরফিন ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়। ঘুম সৃষ্টিতে অতি সম্প্রতি আবিষ্কৃত ঘুম আনয়নকারী এস ফ্যাক্টর বিশেষ ধরনের প্রোটিন বলে প্রমাণিত হয়েছে। তাহলে এই ছিল জীবদেহে প্রোটিনের ভূমিকা। আমরা এবার আরেকটা রাসায়নিক পদার্থ যাব, সেটার নাম হলো লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ। তাহলে সংজ্ঞা: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সহযোগী গঠিত ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের উচ্চ আণবিক ওজন বিশিষ্ট এস্টারকে ফ্যাট বা লিপিড বলে। জার্মান বিজ্ঞানী ব্লার 1943 সালে সর্বপ্রথম লিপিড শব্দটি ব্যবহার করেন। গ্রিক ওয়ার্ড লাইপোস, যার অর্থ হলো ফ্যাট, থেকে লিপিড শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ স্নেহ পদার্থ। তাহলে লিপিড হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীদেহে বিদ্যমান গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ, যা হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন এর সমন্বয়ে গঠিত এবং এগুলো পানিতে অদ্রবণীয়, কিন্তু কিছু জৈব দ্রাবক ইথার, ক্লোরোফর্ম, পেট্রোল, বেনজিন, অ্যালকোহল ইত্যাদি দ্রবণীয় হয়। লিপিড 2 ধরনের উৎস থেকে তৈরি হয়। একটা হলো প্রাণীজ উৎস, একটা হলো উদ্ভিদ। প্রাণীজ গুলো হলো চর্বি, মাখন, ঘি। আর উদ্ভিদের মধ্যে হলো সয়াবিন, তিল, সূর্যমুখী বাদাম, তারপর পাম, নারকেল, জলপাই ইত্যাদি লিপিডের উদ্ভিদ উৎস।
এবং এই উদ্ভিদ উৎসগুলো বেশিরভাগই উদ্ভিদের বীজে থাকে। এবার আসবো লিপিডের বৈশিষ্ট্য। লিপিড বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন জৈব যৌগ। এটি পানিতে অদ্রবণীয়, কিন্তু ইথার, ক্লোরোফর্ম, পেট্রোল, বেনজিন, অ্যালকোহল ইত্যাদি জৈব দ্রাবকে দ্রবণীয়। পানিতে অদ্রবণীয় আমরা জানি যে তেল যদি আমরা পানিতে ছেড়ে দিই তাহলে তেলের একটা লেয়ার পানিতে ভেসে থাকে। এটা দেখে আমরা বুঝতে পারবো যে তেল পানিতে মিশে না বা চর্বি পানিতে মিশে না। এরা ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে বিরাজ করে। লিপিড পানির চেয়ে হালকা, তাই পানিতে ভেসে থাকে। হাইড্রোলাইসিস মানে আদ্র বিশ্লেষণ। হাইড্রোলাইসিস শেষে এরা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। লিপিডকে যদি আমরা বিভিন্ন উপাদান দিয়ে যদি আমরা হাইড্রোলাইসিস করি, এনজাইম বা অ্যাসিড বা অন্য কোনো কিছু দিয়ে যদি আমরা হাইড্রোলাইসিস করি, তাহলে আমরা অবশ্যই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাবো। লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্কও বেড়ে যায়, অর্থাৎ সুনির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই। সাধারণ উষ্ণতা মানে 20 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা বলতেছি কক্ষ তাপমাত্রা। তাহলে কক্ষ তাপমাত্রায় কিছু লিপিড তরল অবস্থায় থাকে যেমন তেল, আবার কক্ষ তাপমাত্রায় কিছু লিপিড কঠিন অবস্থায় থাকে যেমন চর্বি। লিপিডের সাথে সুদান 3 দ্রবণ যোগ করলে লাল বর্ণ ধারণ করে। তাহলে এগুলো ছিল সবই লিপিডের বৈশিষ্ট্য। এবার আমরা আসবো লিপিডের কাজ। চর্বি ও তেল জাতীয় লিপিড উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে। ফসফোলিপিড বিভিন্ন মেমব্রেন গঠনের উপাদান হিসেবে কাজ করে। মোম জাতীয় লিপিড পাতার বহিরাবরণে স্তর সৃষ্টি করে, অতিরিক্ত প্রশোধন রোধ করে। তাহলে পাতা এবং কাণ্ডে যে কিউটিকেলটা থাকে, পাতা এবং কাণ্ডের উপরে এই কিউটিকেলটা থাকে, এই কিউটিকেল আসলে এক ধরনের মোম জাতীয় পদার্থ। কতিপয় এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফোলিপিড কাজ করে। সালোক সংশ্লেষণে গ্লাইকোলিপিড বিশেষ ভূমিকা পালন করে। প্রোটিনের সাথে লিপিড যুক্ত হয়ে লিপোপ্রোটিন গঠন করে এবং লিপোপ্রোটিন শক্তি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত থাকে। তাহলে এই ছিল লিপিডের কাজ। আমরা এবার যাব লিপিডের শ্রেণীবিভাগ। লিপিডের শ্রেণীবিভাগ, এটা এই ভিত্তিটা তৈরি করা হয়েছে রাসায়নিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। লিপিডকে আমরা 3 ভাগে ভাগ করব। একটা ভাগের নাম হলো সরল লিপিড, যৌগিক লিপিড, আর এটা হলো উদ্ভূত লিপিড। সরল লিপিড আবার 2 ধরনের, স্নেহদ্রব্য এবং মোম। যৌগিক লিপিড কয়েক ধরনের আছে, কিন্তু তোমাদের সিলেবাসে আছে 4 ধরনের। একটা গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, লিপোপ্রোটিন, সালফোলিপিড। আর উদ্ভূত লিপিড 3 ভাগে ভাগ করা হয়েছে, স্টেরয়েড, টারপিনস, রাবার। আমরা এখন প্রথমে যাব সরল লিপিড। যেসব লিপিডের বিশ্লেষণে স্নেহ পদার্থ ছাড়া আর অন্য কিছু পাওয়া যায় না তাকে সরল লিপিড বলা হয়। সরল লিপিড 2 ধরনের। 1 নম্বর হলো স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড, 2 নম্বর হলো মোম বা মনোগ্লিসারাইড। মনোগ্লিসারাইড কিন্তু আমরা এখানে লিখি নাই, এটা একটু মনে রাখো, মোম বা মনোগ্লিসারাইড। এবার সরল লিপিড 2 ধরনের, স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড, আর 2 নম্বর মোম বা মনোগ্লিসারাইড। আমরা ট্রাইগ্লিসারাইডের সংজ্ঞায় যাব। তাহলে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের এস্টারকে স্নেহদ্রব্য বা ট্রাইগ্লিসারাইড বলে। এক অণু গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড সংযুক্ত হয়ে এক অণু ট্রাইগ্লিসারাইড তৈরি হয়। এতে 3 অণু পানি তৈরি হয়। আমরা এখানে স্ট্রাকচারে দেখতে পাচ্ছি বাম সাইডে গ্লিসারল, ডান সাইডে ফ্যাটি অ্যাসিড। তো গ্লিসারলের এই যে স্ট্রাকচার, এখানে আমরা কয়টা হাইড্রোক্সিল দেখতে পাচ্ছি, সবাই একটু খেয়াল করো। গ্লিসারল বা গ্লিসারিনে আমরা কয়টা হাইড্রোক্সিল দেখতে পাচ্ছি? গ্লিসারল বা গ্লিসারিনে কয়টা হাইড্রোক্সিল দেখতে পাচ্ছি? 3টা। এই জন্য গ্লিসারলের আরেকটা নাম হলো ট্রাইহাইড্রিক অ্যালকোহল। গ্লিসারলকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, তার নাম হলো ট্রাইহাইড্রিক অ্যালকোহল, যেহেতু হাইড্রোক্সিল গ্রুপ 3টি। তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই গ্লিসারল, এটা এখনো লাগবে। আর ডান সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো ফ্যাটি অ্যাসিড, আর এই ফ্যাটি অ্যাসিড হবে 3টা। তাহলে 3 অণু ফ্যাটি অ্যাসিড এবং 1 অণু গ্লিসারলের মধ্যে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে 3 অণু পানি উৎপন্ন হবে এবং একটি ট্রাইগ্লিসারাইড তৈরি হবে।
আমরা এখানে বিক্রিয়াটা দেখাই নাই, কিন্তু গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডের রিসার্চটা দেখিয়েছি। ফ্যাটি অ্যাসিড আবার দুই ধরনের আছে, একটাকে বলা হয় সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আরেকটাকে বলা হয় অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিডের যে চেইন আছে, এই ফ্যাটি অ্যাসিডের চেইনে কার্বন কার্বন ডবল বন্ড না থাকলে তাকে সম্পৃক্ত বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলে। তাহলে আমরা উপরে যে স্ট্রাকচারে দেখাইছি স্টিয়ারিক অ্যাসিড, এখানে খেয়াল করে দেখো কার্বনের সাথে কার্বন কোনো দ্বিবন্ধন নেই, সব একক বন্ধন, তাহলে এটা একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবার আসবো স্যার এখানে কি স্যার স্যার এখানে কার্বন সংখ্যা কত হবে? এখানে কোনো কার্বন ফিক্সড সংখ্যা, না যে কোনো? এখানে কার্বন সংখ্যা গণ কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা কার্বন আছে, 17টা। তাহলে 17টা কার্বন বিশিষ্ট যৌগটা হলো স্টেরিক অ্যাসিড। আর একটা আছে কার্বক্সিল সেটা কি গ্রুপ। হ্যাঁ, এটা একটা অ্যাসিড, যেহেতু কার্বক্সিল গ্রুপ আছে, এটা একটা জৈব অ্যাসিড। আচ্ছা, কার্বন সংখ্যা কি স্যার ফিক্সড 17টাই থাকবে হ্যাঁ, 17টাই না থাকবে। কম বেশি হয়? না না, কম বেশি না, 17টাই থাকবে। আবার দেখছি আমরা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কাকে বলে। ফ্যাটি অ্যাসিডের চেইনে কার্বন কার্বন এক বা একাধিক ডবল বন্ড থাকলে তাকে অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলে। তাহলে আমরা যদি এরকম কোনো যৌগে কার্বনের মাঝে, দুই কার্বনের মাঝে যদি ডবল বন্ড বা ট্রিপল বন্ড দেখতে পেতাম, তাহলে সেটা হয়তো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ট্রাইগ্লিসারাইড দুই ধরনের, একটা চর্বি একটা তেল। চর্বি বা ফ্যাট, যেসব ট্রাইগ্লিসারাইড সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, মানে কার্বন কার্বনে একক বন্ধন থাকে এবং কক্ষ তাপমাত্রায় কঠিন বা অর্ধকঠিন অবস্থায় বিরাজ করে, তাকে চর্বি বলে। যেমন কিছু উদ্ভিদ চর্বি, হ্যাঁ, তারপর পাম অয়েল, আর অন্যান্য প্রাণীর চর্বি তো আছেই। তেল, যেসব ট্রাইগ্লিসারাইড অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি এবং কক্ষ তাপমাত্রায় তরল থাকে, তাকে আমরা বলবো তেল। তাহলে চর্বি আর তেলের কিছু পার্থক্য। চর্বিতে সাধারণত লম্বা শিকল ফ্যাটি অ্যাসিড ধারণ করে, তেলে সাধারণত খাটো শিকল ফ্যাটি অ্যাসিড ধারণ করে। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ধারণ করে চর্বি, আর তেলে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ধারণ করে। কক্ষ তাপমাত্রায় এই জন্য এরা কঠিন বা অর্ধকঠিন, আর ডবল বন্ড বা ট্রিপল বন্ড বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকার কারণে কক্ষ তাপমাত্রায় তরল থাকে। চর্বির গলনাঙ্ক অনেক বেশি, প্রায় 70 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর তেলের গলনাঙ্ক অনেক কম, প্রায় 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উদাহরণ: উদ্ভিদ চর্বি, পাম অয়েল, নারকেল তেল, মাখন, ঘি, প্রাণীর চর্বি, মাছের তেল। আর তেল হলো ভোজ্য তেল, যেমন সরিষা, সয়াবিন ইত্যাদি। এবার আসবো ট্রাইগ্লিসারাইডের কাজ। তাহলে ট্রাইগ্লিসারাইড ফল ও বীজের সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকবে, আর বীজের অঙ্কুরোদ্গমের সময় এইসব লিপিড কার্বোহাইড্রেটে পরিবর্তিত হয়ে বর্ধিষ্ণু চারার খাদ্য ও শক্তি যোগায়। তাহলে বীজের যখন অঙ্কুরোদ্গম হয়, তখন এই ট্রাইগ্লিসারাইড গুলো ভেঙে যাবে এবং ভেঙে কার্বোহাইড্রেটে পরিণত হয়, দিয়ে চারার শক্তি এবং খাদ্য যোগাতে সাহায্য করে। কেউ কি বলতে পারবা, এই যে আমি এই কথাটা বললাম যে বীজের মধ্যে যে লিপিড গুলো আছে, সেই লিপিড গুলো যে প্রক্রিয়ায় কার্বোহাইড্রেটে পরিণত হয়, সেই প্রক্রিয়াটার নাম কারো মনে আছে? আমরা কিন্তু এর আগে বুঝিয়েছিলাম এই ব্যাপারটা। কোন প্রক্রিয়ায় অশর্করা জাতীয় পদার্থ শর্করায় রূপান্তরিত হয়, মনে আছে কারো? আমরা বললাম বীজের যে লিপিড, সেই লিপিডটা শর্করায় পরিণত হয়। তাহলে এই লিপিড যে শর্করায় পরিণত হচ্ছে, এই প্রক্রিয়াটার নাম কি? গ্লুকোনিওজেনেসিস। এবার আমরা আসবো স্বরলিপিডের 2 নম্বর অংশ, মোম। ফ্যাটি অ্যাসিড এবং মনোহাইড্রক্সি অ্যালকোহলের এস্টারকে মোম বলে। আমরা একটু আগে দেখলাম যে যেটা আমরা পড়লাম হলো এই ট্রাইগ্লিসারাইড, সেখানে ছিল ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এখন আমরা আসছি মোম। মোমে আমরা কি দেখছি? মনোহাইড্রক্সি অ্যালকোহল। অর্থাৎ এখানে যে থাকবে মনোহাইড্রক্সি, মানে হাইড্রক্সিল গ্রুপ থাকবে একটা। এইখানকার যে অ্যালকোহল, এই অ্যালকোহলে হাইড্রক্সিল গ্রুপ থাকবে একটা, এই জন্য বলছি মনোহাইড্রক্সি অ্যালকোহল। তাহলে ফ্যাটি অ্যাসিড এবং মনোহাইড্রক্সি অ্যালকোহলের এস্টারকে মোম বলে। কোনো কোনো উদ্ভিদে প্রাপ্ত মোম 24 থেকে 36টি কার্বন পরমাণু বিশিষ্ট হয় এবং এটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। যাদের যে সমস্ত মোমে 24 থেকে 36টি কার্বন পরমাণু থাকবে,
এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। মোম পানিতে অদ্রবণীয়, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এদের হাইড্রোকার্বন চেনে কোনো ডবল বন্ড থাকে না। সাধারণ তাপমাত্রায় এটি কঠিন হিসেবে থাকে, এর গলনাঙ্ক চর্বির চেয়ে বেশি। এদের চেইন অত্যন্ত দীর্ঘকার। মোমে ফ্যাটি অ্যাসিডের পরিসর, মানে যে ফ্যাটি অ্যাসিড আমরা বলেছিলাম সেটা কার্বন 14 থেকে কার্বন 16 হয়, এবং যে মনোহাইড্রক্সি অ্যালকোহল, সেই অ্যালকোহলের পরিসর কার্বন 16 থেকে 32 পর্যন্ত হতে পারে। মৌচাক থেকে প্রাকৃতিক মোম পাওয়া যায়। উদ্ভিদের কাণ্ড, পাতা, ফুল, ফলের ত্বক ইত্যাদিতে মোম পাওয়া যায়। মোমের কাজ: উদ্ভিদ অঙ্গের উপরিতলে প্রতিরোধক হিসেবে কাজ করে। উদ্ভিদ কোষ প্রাচীরের কিউটিন ও সুবেরিন মোম জাতীয় পদার্থ। মোম থেকে মোমবাতি তৈরি হয়। বিভিন্ন প্রসাধন শিল্পেও এটি ব্যবহৃত হয়। আমরা দেখি অনেক সময় যে খেজুর, তারপর হলো আপেল, ইত্যাদির উপরে, ইত্যাদি ফলের ত্বকের উপরে আমরা মোমের একটা লেয়ার দেখি। তাহলে এই মোমের লেয়ারটা কি করে, যে প্রসাধন রোধ করে। সে সমস্ত ফলগুলো যেহেতু একটু গ্রীষ্মপ্রধান অঞ্চলে হয়, আর গ্রীষ্মপ্রধান অঞ্চলে তাপ বেশি, এই কারণে মোমের এই লেয়ার দেখা গেল যে প্রসাধন রোধ করতে সাহায্য করে। যৌগিক লিপিড। আমরা লিপিডের 2 নম্বর অংশে আছি। লিপিডের 1 নম্বর অংশ ছিল সরল লিপিড, 2 নম্বর অংশ হলো যৌগিক লিপিড। সরল লিপিডের সাথে কিছু জৈব ও অজৈব পদার্থের মিশ্রণে যে লিপিড তৈরি হয় তাকে যৌগিক লিপিড বলে। এটি স্নেহ ও অস্নেহ জাতীয় পদার্থের যৌগ। যৌগিক লিপিড অনেক ধরনের আছে, কিন্তু তোমাদের সিলেবাসে আমরা 4 ধরনের পড়াচ্ছি: ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড এবং লিপোপ্রোটিন। 1 নম্বরে আছে ফসফোলিপিড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড, এইটা হলো সরল লিপিডের অংশ, ও ফসফেট এটা হলো অলিপিড অংশ, বা এটাকে আমরা বলতে পারি প্রস্থেটিক গ্রুপ। তাহলে ফসফোলিপিডে প্রস্থেটিক গ্রুপ হিসেবে থাকবে ফসফেট, আর গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড এটা সরল লিপিডের অংশ। তাহলে গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ও ফসফেটের সমন্বয়ে গঠিত লিপিডকে বলা হয় ফসফোলিপিড। লেসিথিন, সেফালিন, প্লাজমা আলোজেন ইত্যাদি কয়েকটি উল্লেখযোগ্য ফসফোলিপিড। প্লাজমা ঝিল্লি, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টের যে পর্দা ইত্যাদি ফসফোলিপিড দিয়ে তৈরি। কাজ: কোষ ঝিল্লি বিভিন্ন কোষ অঙ্গাণুর ঝিল্লির গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। আয়ন বাহক হিসেবে কাজ করে। ফসফোলিপিড রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কোষের ভেদ্যতা ও পরিবহন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। উদ্ভিদ তেল ফসফোলিপিড সমৃদ্ধ। গ্লাইকোলিপিড। তাহলে 2 নম্বর যৌগিক লিপিড হলো গ্লাইকোলিপিড। সরল লিপিডের সাথে যখন কার্বোহাইড্রেট যুক্ত থাকে তখন তাকে গ্লাইকোলিপিড বলে। তাহলে সরল লিপিডের সাথে এখানে প্রস্থেটিক গ্রুপ থাকবে কার্বোহাইড্রেট, আর এই কার্বোহাইড্রেট সরল লিপিডের সাথে যুক্ত থেকে গ্লাইকোলিপিড গঠন করে। উদ্ভিদের ফটোসিনথেটিক অঙ্গে ফসফোলিপিড অপেক্ষা গ্লাইকোলিপিড বেশি থাকে। ক্লোরোপ্লাস্টের মেমব্রেনে গ্লাইকোলিপিড অধিক থাকে। আবার দেখা যায় যে গ্যালাক্টোজ থাকলে তাকে গ্যালাক্টোলিপিড বলে। তাহলে আমরা এখানে বলছি কার্বোহাইড্রেটের মধ্যে গ্যালাক্টোজ থাকলে তাকে আমরা গ্যালাক্টোলিপিড বলবো। গ্যালাক্টোজ প্লাস লিপিড, গ্যালাক্টোলিপিড। সূর্যমুখী ও তুলার বীজ থেকে গ্লাইকোলিপিড শনাক্ত করা হয়েছে। গ্লাইকোলিপিড ও গ্লাইকোপ্রোটিনকে মিলিতভাবে আমরা বলবো গ্লাইকোক্যালিক্স, যেটা আমরা কোথায় দেখেছি, যেটা আমরা কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলে দেখেছিলাম, যে গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিন যখন একসাথে যুক্ত থাকে তখন গ্লাইকোক্যালিক্স গঠন করে। কাজ: ফটোসিনথেটিক অঙ্গাণু গঠনে ভূমিকা রাখে। তাহলে ফটোসিনথেটিক অঙ্গাণু কোনটা? ক্লোরোপ্লাস্ট। ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সাহায্য করে। সালফোলিপিড, যে গ্লাইকোলিপিডে সালফার থাকে তাকে সালফোলিপিড বলে। উদ্ভিদে প্রচুর পরিমাণে এই জৈব যৌগটি পাওয়া যায়। লিপোপ্রোটিন, লিপিডের সাথে প্রোটিন যুক্ত হয়ে যে জৈব রাসায়নিক পদার্থ গঠন করে তাকে লিপোপ্রোটিন বলে। তাহলে এখানে আমরা কি বললাম, লিপোপ্রোটিনটা লিপিডের সাথে এখানে প্রস্থেটিক গ্রুপ হিসেবে থাকবে প্রোটিন, এবং যে যৌগ গঠন করবে তাকে আমরা বলবো লিপোপ্রোটিন। অধিকাংশ ক্ষেত্রে এদের লিপিড অংশটা হবে কোলেস্টেরল, এস্টার, ফসফোলিপিড। যে আমরা বললাম যে লিপোপ্রোটিনের লিপিড অংশটা কোলেস্টেরল হতে পারে, এস্টার হতে পারে, আবার ফসফোলিপিডও হতে পারে। কোষের মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের আবরণী গঠনে লিপোপ্রোটিন থাকে।
লিপোপ্রোটিনের কাজ কোষ অঙ্গাণুর গাঠনিক উপাদান হিসেবে থাকতে পারে। লিপোপ্রোটিন মাইটোকন্ড্রিয়াতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের সাথে জড়িত থেকে শক্তি উৎপাদনে সাহায্য করে। এই ছিল যৌগিক লিপিডের শ্রেণীবিভাগ। এবার আমরা আসবো উদ্ভূত লিপিড বা উৎপাদিত লিপিড। উদ্ভূত লিপিড যৌগিক লিপিডকে যদি আদ্র বিশ্লেষণ করা হয়, হ্যাঁ, আদ্র বিশ্লেষণ আমরা বিভিন্নভাবে করতে পারি। এনজাইমের দিয়ে করতে পারি, তাপ দিয়ে করতে পারি, বা অন্যান্য রাসায়নিক পদার্থ প্রয়োগে আমরা যৌগিক লিপিডকে আদ্র বিশ্লেষণ করতে পারি। তাহলে যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণের ফলে যে লিপিড পাওয়া যায় সেটাই হলো উদ্ভূত লিপিড। আবার যেসব যৌগ আইসোপ্রিন এককের পলিমার দিয়ে গঠিত তাকে টারপিনয়েড লিপিড বলা হয়। তাহলে আমরা দেখবো যৌগিক লিপিডের মধ্যে এই আইসোপ্রিন একক বিদ্যমান। আইসোপ্রিন এককটা কি? এতে কার্বনে 5টা থাকবে, 5টা কার্বন থাকবে এবং হাইড্রোজেন থাকবে 8টা। তাহলে 5 কার্বন বিশিষ্ট যৌগটাই হলো আইসোপ্রিন। তাহলে আইসোপ্রিন একক দিয়ে গঠিত যৌগগুলো আমরা উদ্ভূত লিপিড বলতে পারি। স্টেরয়েড, টারপিন, রাবার ইত্যাদি টারপিনয়েড লিপিডের উদাহরণ। তাহলে টারপিনয়েড লিপিড 3 ধরনের: স্টেরয়েড, টারপিন, রাবার। আমরা 1 নম্বরে যাই। স্টেরয়েড 27 থেকে 29 কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগকে স্টেরয়েড বলা হয়। এরা উদ্ভিদে মুক্ত অথবা ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত অবস্থায় থাকতে পারে। যখন স্টেরয়েড ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত থাকে তখন তাকে আমরা বলবো গ্লাইকোসাইড। আবার স্টেরয়েডের সাথে যদি হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকে তখন তাকে আমরা বলবো স্টেরল। ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া ছাড়া অন্যান্য উদ্ভিদে স্টেরল বিদ্যমান। শুধু ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়ায় স্টেরল থাকবে না। কোলেস্টেরল, আর্গোস্টেরল, স্টিগমাস্টেরল, বিটা সিস্টোস্টেরল, ডিজিটালিন ইত্যাদি স্টেরয়েডের উদাহরণ। বিভিন্ন প্রকার চিকিৎসায় স্টেরয়েড ব্যবহৃত হয়। ডিজিটালিন নামক স্টেরয়েড ওষুধ হিসেবে হৃদরোগে ব্যবহৃত হয়। আমরা দৈনন্দিন জীবনে কিন্তু আমরা অনেক সময় স্টেরয়েড ওষুধ খেয়ে থাকি। যেমন কারো যদি থাইরক্সিন হরমোনের বা থাইরয়েড গ্ল্যান্ডের কোনো প্রবলেম হয়, সেগুলো সিক্রেশন বেশি হচ্ছে বা কম হচ্ছে, তখন আমরা কিন্তু স্টেরয়েড জাতীয় ওষুধই খাই। বা অত্যাধিক যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু ডাক্তার প্রেসক্রাইব করে এই ধরনের ওষুধ, স্টেরয়েড ওষুধ। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় তাদের যে মেনস্ট্রুয়েশন বা তাদের যে পিরিয়ড, সেই পিরিয়ডটা নিয়ন্ত্রণের জন্য যে ওষুধটা খায়, পিলগুলো খায়, সেগুলো কিন্তু স্টেরয়েড। তো এরকম আমরা কিন্তু অনেক স্টেরয়েড জাতীয় ওষুধ খাই। স্টেরয়েড জাতীয় ওষুধ খেলে খুব তাড়াতাড়ি যে রোগের উদ্দেশ্যে আমরা খাই সেটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কিন্তু সাইড এফেক্ট থেকে যায়। এই জন্য স্টেরয়েড ওষুধ বেশি খাওয়া ঠিক না। যেগুলো প্রয়োজন সেগুলো তো খেতেই হবে, কিন্তু অপ্রয়োজনীয় আমরা এরকম ওষুধ না খাওয়াই ভালো। টারপিনস 10 থেকে 40 কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগকে টারপিনস বলা হয়। আচ্ছা, এখানে আমরা বললাম 10 থেকে 40টি কার্বন পরমাণু বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগ। তাহলে যদি 10টি কার্বন পরমাণু থাকে তাহলে এখানে আইসোপ্রিন কয়টা থাকতে পারে? কার্বন পরমাণু হলো 10টি, তাহলে আইসোপ্রিন একক কয়টা থাকবে? কারণ আমরা একটু আগে দেখলাম আইসোপ্রিন এককে কয়টা কার্বন আছে? আইসোপ্রিন এককে 5টি। তাহলে যদি এখানে বলছি আমরা 10টি থেকে 40টি, তাহলে 10টি কার্বন মানে 2টি আইসোপ্রিন, আর 40টি কার্বন মানে 8টি আইসোপ্রিন। আমরা এটাও এভাবেও বলতে পারি টারপিনসের সংজ্ঞা 2 থেকে 8টি কার্বন, 8টি আইসোপ্রিন বিশিষ্ট যে যৌগ তাকে টারপিনস বলা হয়। তাহলে আমরা কার্বন পরমাণু দিয়েও বলতে পারি বা আইসোপ্রিন একক দিয়েও বলতে পারি। পুদিনা, তুলসী ইত্যাদিতে উদ্যায়ী তেল হিসেবে টারপিনস পাওয়া যায়। উদ্যায়ী তেল মানে আমরা সবাই বুঝি উদ্যায়ী তেল, যে তেলটা উৎপন্ন হয় এবং উৎপন্ন হওয়ার সাথে বাতাসে মিশে যায়, হ্যাঁ, সেটা হলো উদ্যায়ী তেল। এটা দেখা যাবে না। সুগন্ধি প্রসাধনী সামগ্রী তৈরিতে ও বার্নিশের কাজে ব্যবহৃত হয়। আমরা যখন দেখি যে ঘরের আসবাবপত্র বার্নিশ হচ্ছে তখন কিন্তু একটা লিকুইড দেওয়া হয়, হ্যাঁ, সেই লিকুইডটা দিলে আবার রংটা দেখা যায় পাতলা হয়ে যায়, সেগুলো কিন্তু বার্নিশ। সেগুলো কিন্তু তারপিন। রাবার প্রায় 3000 থেকে 6000 আইসোপ্রিন একক যুক্ত হয়ে রাবার গঠন করে।
প্রায় 3000 থেকে 6000 আইসোপ্রিন একক যুক্ত হয়ে রাবার গঠন করে। হিবিয়া ব্রাজিলিয়ানসিস এটা হলো একটা রাবার উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, আর ইউফরবিয়েসি এই উদ্ভিদের গোত্রের নাম। তাহলে হিবিয়া ব্রাজিলিয়ানসিস উদ্ভিদ থেকে প্রাকৃতিক রাবার পাওয়া যায়। এই রাবারকে আমরা বলতে পারি প্যারা রাবার। রাবার উৎপাদনকারী অন্যান্য উদ্ভিদগুলোর মধ্যে ফিকাস ইলাস্টিকা, প্যালাকুইয়াম গুট্টা, ক্যাস্টিলা ইলাস্টিকা ইত্যাদি। প্রাকৃতিক রাবার ছাড়াও কৃত্রিম উপায়ে রাবার উৎপন্ন করা হয়, এদেরকে গাম বলা হয়। রাবারের ব্যবহার বা কাজ ট্রাক, বাস, মোটর গাড়ি, রিক্সা, সাইকেল ইত্যাদি টায়ার তৈরিতে রাবার ব্যবহৃত হয়। আমরা যে আমাদের পড়ালেখার কাজে যে রাবার বা ইরেজার ব্যবহার করি সেগুলো কিন্তু এই উপাদান দিয়েই তৈরি। এই ছিল রাবার। এবার আমরা আসবো কোলেস্টেরল। তাহলে আমরা এখানে বলতে পারি কোলেস্টেরল কি ধরনের উদ্ভূত লিপিড, কেউ বলতে পারবা? কোলেস্টেরল কি ধরনের উদ্ভূত লিপিড? অ্যান্সার দাও। কোলেস্টেরলকে কি ধরনের উদ্ভূত লিপিড বলা হয়? একটু আগে পড়াইছি। আমি অপশন বলে দিচ্ছি, টারপিন, রাবার না স্টেরয়েড। কোলেস্টেরলটা কোনটা হবে? স্টেরয়েড নাকি? হ্যাঁ, গুড। স্টেরয়েড জাতীয় উদ্ভূত লিপিড। কারণ আমরা জানি যেসব স্টেরয়েডে OH যুক্ত থাকে তাকে বলা হয় স্টেরল। যেহেতু লাস্টে স্টেরল কথাটা আছে এই জন্য কোলেস্টেরল হবে স্টেরয়েড জাতীয় উদ্ভূত লিপিড। তাহলে এটি একটি জটিল মনোহাইড্রক্সি গৌণ অ্যালকোহলিক যৌগ। এটি সাদা স্ফটিকাকার বস্তু যা পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। জৈব দ্রাবক এখানে ক্লোরোফর্ম, ইথার, অ্যালকোহল ইত্যাদি। ফ্যাটি অ্যাসিডের সাথে কোলেস্টেরল বিক্রিয়া করে মোম গঠন করে। কোলেস্টেরল কোষের একটি অতি প্রয়োজনীয় উপাদান। এটি কোষঝিল্লির প্রবেশ্যতা নিয়ন্ত্রণ করে। আলু ও চুপড়ি আলুতে কোলেস্টেরল পাওয়া যায়। প্রাণীদেহে কোলেস্টেরল অধিক পরিমাণে পাওয়া যায়। কোলেস্টেরল দুই ধরনের হয়, একটার নাম হলো এলডিএল আর একটার নাম হলো এসডিএল। লো ডেনসিটি লাইপোপ্রোটিন এলডিএল এর পূর্ণরূপ, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন এসডিএল এর পূর্ণরূপ। মানুষের রক্তে এসডিএল এর মাত্রা বেশি থাকা ভালো। হ্যাঁ, বেশি থাকা ভালো, সেটা হলো কত, যে 40 মিলিগ্রাম পার ডিএল এর বেশি। তবে এলডিএল এর মাত্রা কম থাকাই ভালো, 100 মিলিগ্রাম পার ডিএল এর কম থাকাই এলডিএল ভালো। আর মানুষের রক্তে কোলেস্টেরলের যে স্বাভাবিক মান বা মাত্রা সেটা 0.15 থেকে 1.2% থাকে। হ্যাঁ, স্ত্রীলোকের রক্তে আমরা পাবো এসডিএল বা ভালো লিপিড বেশি এবং এলডিএল এটা খারাপ লিপিড, এটা কম থাকে। কিন্তু পুরুষে আবার দেখা যায় যে পুরুষে এসডিএল এর পরিমাণ কম কিন্তু এলডিএল এর পরিমাণ বেশি। এই জন্য কি হয়, পুরুষ অপেক্ষা স্ত্রী লোকের হৃদরোগ কম হয়। যেহেতু স্ত্রী লোকের এসডিএল এর পরিমাণ বেশি এই জন্য তাদের হৃৎপিণ্ডের রোগ কম হবে। রক্তে কোলেস্টেরল স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে রক্তনালী সরু হয়ে হৃদযন্ত্রে রক্ত চলাচল কমে যায়, ফলে করোনারি থ্রম্বোসিস নামক মারাত্মক হৃদরোগ সৃষ্টি হয়। ঠিক আছে, আমাদের পুরুষের ক্ষেত্রে দেখা যায় পুরুষের হৃৎপিণ্ডে যে রক্তনালী হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে তার নাম হলো করোনারি ধমনী। তাহলে এই করোনারি ধমনীর প্রাচীরে যদি কোলেস্টেরল মানে কোলেস্টেরলের কোন অংশটা এলডিএল, কোলেস্টেরলের এলডিএল অংশটা যদি বেশি জমে থাকে তাহলে পুরুষের এই ধমনীর নালী চিকন হয়ে যায়, যেহেতু প্রাচীরে কোলেস্টেরল জমা আছে বা এলডিএল জমা আছে, যার ফলে নালীটা চিকন হয়ে যাওয়ার কারণে হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে যাবে। আর কমে যাওয়ার কারণে তখন একটা রোগ হয়, সেই রোগটার নাম হলো করোনারি থ্রম্বোসিস। হ্যাঁ, এটা পুরুষের ক্ষেত্রে বেশি দেখা যায়, কারণ পুরুষে খারাপ লিপিডের পরিমাণ বেশি। তাহলে এটা বুঝতে পেরেছো পুরুষের তাহলে কেন করোনারি থ্রম্বোসিস রোগ হয়। এটা কিন্তু আমরা অনেক সময় অনুধাবনমূলক কোশ্চেনে দিয়ে থাকি যে পুরুষে করোনারি থ্রম্বোসিস রোগটি বেশি কেন হয় বা কেন বেশি হয়। তাহলে কারণটা কি বুঝতে পেরেছো? হ্যালো, পুরুষের ক্ষেত্রে করোনারি থ্রম্বোসিস রোগটা জি স্যার। বেশি হয়, কার কারণে বেশি হবে বলো তো? কি স্যার?
পুরুষের যে করোনারি থ্রম্বোসিস রোগটা হয় এটা কিসের কারণে হবে? ওই যে স্যার মানে মহিলাদের থেকে পুরুষের মানে এলডিএল মানে এইচডিএল এর পরিমাণ কম থাকে, হ্যাঁ, এলডিএল এর পরিমাণ একটু বেড়ে যায়, সেই হ্যাঁ, কারণে রক্ত ধমনীর ধমনীর নালী একটু সরু হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ, হৃৎপিণ্ডের সাথে হ্যাঁ। একটু মানে কম মানে ই এলডিএল হয়, এলডিএল রক্ত গুলো, চলাচলে সমস্যা হয়। এলডিএল টাইপ কোলেস্টেরল গুলো তোমার প্রাচীরে জমে থাকে, যার ফলে ওই করোনারি ধমনীর যে ভিতরে যে গহ্বরটা বা লুমেনটা রক্ত, সেটা সরু হয়ে রক্ত যায়। চলাচল। জি স্যার। আচ্ছা, এবার আমরা আসবো জীব দেহে লিপিডের ভূমিকা। লিপিড তাহলে জীব দেহে খাদ্য হিসেবে সঞ্চিত থাকে। কোষঝিল্লি থেকে শুরু করে অধিকাংশ কোষাঙ্গাণুর আবরণী ফসফোলিপিড দিয়ে গঠিত। গ্লাইকোলিপিড সালোক সংশ্লেষণে বিশেষ ভূমিকা রাখে। ফসফোলিপিড কোষের আয়নের বাহক হিসেবে কাজ করে। ফসফোলিপিড জীবদেহের কতিপয় উৎসেচকের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। প্রাণীদেহের ত্বকের নিচে সঞ্চিত চর্বি তাপ নিরোধক হিসেবে কাজ করে। মোম জাতীয় কিছু লিপিড উদ্ভিদের কাণ্ড ও কিউটিকেলে বিদ্যমান থেকে প্রশোধনের হার হ্রাস করে। টার্পিনস জাতীয় লিপিড উদ্ভিদে সুগন্ধ সৃষ্টি করে। লিপিড থেকে সামান্য প্রোটিন, হরমোন, কোলেস্টেরল সংশ্লেষিত হয় বা তৈরি হয়। আচ্ছা, এখানে আমরা একটা পয়েন্ট যেটা আমরা বলছি, প্রাণীদেহের ত্বকের নিচে সঞ্চিত চর্বি তাপ নিরোধক হিসেবে কাজ করে। তাহলে এই যে এখানকার যে চর্বিটার কথা বলছি, এই চর্বিটার নাম কি? কেউ কি বলতে পারবা? যেটা প্রাণীদেহের ত্বকের নিচে জমা হয়। কোলেস্টেরল। না, এটার নাম হলো অ্যাডিপোস টিস্যু। এই চর্বিটার নাম হলো অ্যাডিপোস, ADIPOS, কি স্যার? অ্যাডিপোস টিস্যু। এডিপোস। হ্যাঁ, অ্যাডিপোস টিস্যু লিখে দিলাম আমি। তাহলে এই চর্বিটার নাম এডিপোস। অ্যাডিপোস টিস্যু। তাহলে এই চর্বিটার কাজ কি? এই চর্বিটা মনে করো যে যারা হলো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, বিশেষ করে সরীসৃপ, তারপর উভচর, সরীসৃপের মধ্যে সাপ, উভচরের মধ্যে মনে করো ব্যাঙ। সাপ, কুমির, টিকটিকি। হ্যাঁ, হ্যাঁ, তো টিকটিকি হলো সরীসৃপ। তো এই প্রাণীগুলো কি হয়, শীতকালে তারা নিজেকে আড়াল করে রাখে। এই আড়াল করে রাখার উদ্দেশ্য হলো কি, যে তাদের দেহের রক্তের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে। পরিবেশের তাপমাত্রা যদি 2 ডিগ্রি সেলসিয়াস বা 3 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তাহলে ওইসব প্রাণীর রক্তের তাপমাত্রাও 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হয়ে যাবে। সেক্ষেত্রে কি অসুবিধা হবে? সেক্ষেত্রে তাদের রক্তগুলো জমাট বাঁধা শুরু করবে, ঠিক আছে, এবং একসময় তারা মারা যাবে, যেহেতু রক্ত জমাট বাঁধলে রক্ত চলাচল করবে না। যেমন আমরা মানুষ বা পাখিরা, আমাদের দেহের রক্তের তাপমাত্রা কিন্তু উষ্ণ, কারণ আমাদের রক্তের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে না। পরিবেশের তাপমাত্রা যাই থাক, কিন্তু আমাদের ভেতরের রক্তের তাপমাত্রা ঠিকই থাকে। বুঝছো? তো এখন এই যে যারা মনে করো যে এরকম শীত শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, তাদের ত্বকের নিচে এই ধরনের টিস্যুগুলো বেশি জমে, কারণ ওই সময় তারা শীত নিদ্রা যাপন করে, মানে শীতকে এড়িয়ে চলে। আর এই শীত নিদ্রা যখন যাপন করে তখন তারা খাওয়া দাওয়া করে না। আর এই খাওয়া দাওয়া না করার কারণে তাদের দেহে যে সঞ্চিত অ্যাডিপোস টিস্যুগুলো আছে, সেই অ্যাডিপোস টিস্যুগুলো তখন ভেঙে যায়, এবং ভেঙে তখন গ্লুকোজ হয়ে শক্তি উৎপন্নে সাহায্য করে। বুঝছো? হ্যাঁ, এবং যখনই স্যার, এই, হ্যাঁ বলো। শুধু কি সরীসৃপের ক্ষেত্রে, সরীসৃপ প্রাণীগুলোর ক্ষেত্রে? হ্যাঁ, মানে ওদের ক্ষেত্রে আমাদের দেহ অ্যাডিপোস টিস্যু আছে, কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম। কিন্তু যারা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, তাদের ক্ষেত্রে অ্যাডিপোস টিস্যুটা বেশি থাকে। আমাদের দেহ আছে, হ্যাঁ, কিন্তু পরিমাণে ওদের তুলনায় অনেক কম। হ্যাঁ, এই জন্য কিন্তু আমরা না খেয়ে খুব বেশি দিন বাঁচতে পারি না, কিন্তু ওরা দেখা গেলো যে না খেয়ে আমাদের চেয়ে বেশি দিন বেঁচে থাকবে। সাপ বলো বা ব্যাঙ বলো। তো এই ছিল আজকের ক্লাস। তো এখন প্রায় 4 মিনিট মতো সময় আছে। কারো কোথাও প্রবলেম থাকলে বলো, একটু সলভ করার চেষ্টা করি। আর না থাকলে আমি দুইটা কোশ্চেন করবো। আর আজকে তোমাদের পার্টিসিপেন্ট অনেক কম, বুঝলাম না ব্যাপারটা কি। তোমাদের তো মোটামুটি ভালোই থাকে। কারো কোনো জি সমস্যা? স্যার, আমাদের যে হ্যাঁ বলো।
একটা এক্সাম নেবে, এখানে স্যার সিলেবাসটা যদি একটু বলতেন। আর সিলেবাসটা বলে দেবো, দেখি কালকে আমি স্যার আমাদের এই ইভ্যালুয়েশন টেস্টের স্যার সিলেবাসটা কি? হ্যাঁ সিলেবাসটা বলে দেবো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করবো। ও আচ্ছা স্যার, এই এই স্যার এক্সামটা শুধু স্যার এমসিকিউ না হবে? এমসিকিউ হওয়ার সম্ভাবনাটাই বেশি, এমসিকিউ। হ্যাঁ, আপাতত এমসিকিউ হওয়ার সম্ভাবনাই বেশি। আর যদিও কোশ্চিন হয়, কোশ্চিনটা খুব একটা বড় হবে না, হয়তো এক কথায় এরকম উত্তর থাকতে পারে বেশি। তো যাই হোক, কালকে কলেজে একটা আছে, মিটিং আছে, কালকে হয়তো জানা যাবে যে নেক্সট সিলেবাসটা কি হতে পারে তোমার। অন্যান্য অন্যান্য আচ্ছা সাবজেক্ট অন্যান্য সাবজেক্টের সিলেবাস দেওয়া শুরু করেছে। হ্যালো, জি অন্যান্য অন্যান্য জি সাবজেক্ট স্যার, বুঝি নাই স্যার। অন্যান্য বিষয়ে কি জি স্যার সিলেবাস, বুঝি নাই। অন্যান্য সাবজেক্টের কি সিলেবাস দেওয়া শুরু করেছে? বুঝো নাই? বলছি অন্যান্য বিষয়ে স্যার কি বাংলা syllabus- ফার্স্ট পেপার দেওয়া হয়েছে। বাংলা ফার্স্ট পেপার দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমি তাহলে কয়েকটা হায়ার ম্যাথও দেওয়া হয়েছে, আইমার দিয়েছি। বাংলা হায়ার ম্যাথ স্যার। আচ্ছা, নেক্সট এই ক্লাসে তাহলে দুইটা ক্লাস পাইছি তো স্যার, এই পরীক্ষা হওয়ার। না, আমাদেরও দেওয়া আছে, আমাদেরও হয়তো এই তোমাদের যে প্রসপেক্টাস সমানে দেওয়া আছে, কিন্তু আমরা আবার নির্ধারণ করব কালকে, ইনশাল্লাহ আমাদের নির্ধারণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি কিছু কোশ্চিন করি, দেখি তোমরা পারো কিনা। যে নারকেল তেল, তাই না? নারকেল তেল কি বলতো? নারকেল তেল, নারকেল তেল এটা নামে তেল, কিন্তু এটা আসলে কি? এটা এক ধরনের চর্বি তো মনে হয় স্যার। চর্বি। কেন চর্বি, এর পিছনে যুক্তি কি? স্যার এটা ওই লম্বা শিকল হ্যাঁ, আবদ্ধ, আর কক্ষ তাপমাত্রায় স্যার কখন ওই কক্ষ তাপমাত্রায় স্যার ইয়া থাকে আর কি, কঠিন। কঠিন থাকে। হ্যাঁ, ঠিক আছে। আর আরেকটা কি হতে পারে যে, স্যার এখন তো কঠিন। হ্যাঁ, আর আরেকটা হলো যে কার্বন কার্বন একক বন্ধন দ্বারা গঠিত। আচ্ছা, এবার আমরা বলি যে আইসোপ্রিন, আইসোপ্রিন জিনিসটা কি? আইসোপ্রিনে কার্বন সংখ্যা কতগুলো থাকবে? আইসোপ্রিন যে এককটা, এই আইসোপ্রিন এককে কার্বন সংখ্যা কত থাকবে? 5টা। তোমরা কি মেনথলের নাম শুনেছো? মেনথল, যেটা পেস্টে বা বিভিন্ন সুগন্ধিতে জি দেওয়া স্যার থাকে। শুনছি। মেনথল এক ধরনের কি? মেনথল হলো এক ধরনের টারপিন। মেনথল কিন্তু এক ধরনের টারপিন, যেটা বিভিন্ন সুগন্ধি বা প্রসাধনী সামগ্রীতে দিয়ে থাকে। যার এই মেনথল ব্যবহার করার কারণে ফ্রেশনেসটা বেশি আসে। সেটা স্যার পেস্টে। স্যার স্যার, ওই স্যার সর্দি কাশির সময় স্যার এটা নাকি হ্যাঁ ইউজ হ্যাঁ করা হ্যাঁ, হয় শুনছিলাম ওটাও একবার। মেনথল, ওটাও মেনথল। ওই যে সাদা সাদা যে এগুলো পানিতে দেয়, ওগুলো মেনথল। ওটাও আসলে তারপিন এক ধরনের। ওই তারপিনকে আমরা বলবো মনো তারপিন। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, ক্লাসের সময় আর বেশি নাই। আর পার্টিসিপেন্ট বলো এত কম হলো কেন? নেক্সট ক্লাসে যেন সবাই প্রেজেন্ট থাকে, সবাইকে বলে দিও। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, খোদা হাফেজ।